ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এনজে তে স্বাগত। সবাইকেই প্রথমে বলবো কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এনজে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা, আর কেমিস্ট্রি ওয়ার্ল্ড এই ফেসবুক পেজটাকে ফলো করার কথা বলবো। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নেট পরীক্ষা, ডব্লিউবিজেই, জেই মেন অ্যাডভান্স, জেনপা বা সর্বভারতীয় যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে তার জন্য অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আমি আজকে সেই অধ্যায়ে যত বিকারক আছে, রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টগুলোর ইন্ডিভিজুয়াল ভাবে তাদের ফাংশন, কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে তাদের কোনটাকে ব্যবহার করা যায়, কোনটাকে ব্যবহার করা যায় না, সেটা ডিটেলসে আলোচনা করব। আমি এই পার্ট 1 আজকের এই ভিডিওটাতে খুব সংক্ষেপে অত্যন্ত কম সময়ের মধ্যে কয়েকটা রিয়েজেন্টের ব্যবহার এবং তার পরিচিতি, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, সেগুলো আলোচনা করব। আর বাকি পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5-এ বাকি রিয়েজেন্টগুলোর কথা থাকবে। তোমরা নিশ্চিতভাবে স্কিপ না করে এই প্রথম ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এগুলো দেখবে, না হলে দেখার দরকার নেই। আমি নিশ্চিত এই যে আলোচনা তোমাদের এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক কেন, নিট কেন, ডব্লিউবিজেই, নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যথেষ্ট হেল্পফুল হবে। আমি প্লে লিস্ট করা আছে, নিট বেঙ্গলি মিডিয়াম মারলেই তুমি এই চ্যানেলে ঢুকে নিট সংক্রান্ত বেঙ্গলি মিডিয়ামের ভিডিওগুলো পেয়ে যাবে। নিট কেমিস্ট্রি ইংলিশ মিডিয়াম মারলে তুমি বাকি ভিডিওগুলো পেয়ে যাবে, যেটা ইংলিশ মিডিয়ামে আছে। এইচএস বা উচ্চ মাধ্যমিক এই প্লে লিস্টের অন্তর্গত যে ভিডিওগুলো রয়েছে সেটা ক্লাস 12 বেঙ্গলি মিডিয়াম মারলে তুমি বেঙ্গলি মিডিয়ামেরটা পাবে, ইংলিশ মিডিয়াম মারলে ইংলিশ মিডিয়ামেরটা পাবে। আরও সবাইকে একবার বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এনজে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে শুরু করছি প্রথম রিয়েজেন্ট। প্রথমেই শুরু করছি কলিন্স বিকারক দিয়ে। কলিন্স বিকারক হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং পিরিডিনের জটিল যৌগ। এটা জারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। খুব একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্টও নয়, আবার খুব একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টও নয়, এটা মিডিয়াম অক্সিডাইজিং এজেন্ট। এটা থেকে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। মিথিলিন ক্লোরাইডটা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়েছে, কলিন্স বিকারক দেওয়া হয়েছে, এই অ্যালকোহল রূপান্তরিত হয়েছে অ্যালডিহাইডে। এর বৈশিষ্ট্যটা দেখো, এই বিক্রিয়ায় যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে তাহলে এই বিকারক সেই দ্বিবন্ধনকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ ডাবল বন্ড অর ট্রিপল বন্ড রিমেন্স আনচেঞ্জড ইন প্রেজেন্স অফ কলিন্স রিয়েজেন্ট। কলিন্স বিকারকের উপস্থিতিতে বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আনচেঞ্জ থাকে। দেখো এখানে চেঞ্জটা খালি হয়েছে, CH2OH চেঞ্জ হয়ে CHO তে পরিণত হয়েছে, but the double bond present in the reactant remains unchanged in the product। তাহলে বিক্রিয়কে যে দ্বিবন্ধনটা উপস্থিত আছে সেটা অপরিবর্তিত থেকে গেছে। এটাই হচ্ছে কলিন্স বিকারকের বৈশিষ্ট্য। এছাড়া এর জারণ স্তরটা অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এই অ্যালডিহাইডটা পরবর্তী ধাপে জারিত হয়ে অ্যাসিড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হতো, যদি এটা তীব্র জারক দ্রব্য হতো, খুব তীব্র, তাহলে কিন্তু এই অ্যালডিহাইডকে অ্যাসিডে রূপান্তরিত করে দিত। তাহলে কলিন্স বিকারকের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনোভাবে প্রভাবিত হবে না, রিমেন্স ইনট্যাক্ট, রিমেন্স আনচেঞ্জড ইন প্রেজেন্স অফ কলিন্স রিয়েজেন্ট। এবং এর যে জারণ স্তরটা, জারণ পর্যায়টা প্রথম ধাপেই সীমাবদ্ধ। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলের জারণের ফলে বা প্রাইমারি অ্যালকোহলের জারণের ফলে আমরা অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডই পাবো, এটা কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যাবে না। জারণ স্তরটা এই স্তরেই সীমাবদ্ধ থাকবে।
এরপরে 2 নম্বর রিয়েজেন্ট শুরু করছি। এবার দেখো 2 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে জোনস রিয়েজেন্ট বা জোনস বিকারক। এটা আসলে কি? এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 এবং জলীয় অ্যাসিটোনের মিশ্রণ, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 এবং অ্যাসিটিক অ্যাসিডে অ্যাসিটোনের মিশ্রণ। তাহলে এটা একটা জারক দ্রব্য রূপে কাজ করে। তাহলে 1 নম্বরে যেটা বলেছিলাম সেই কলিন্স বিকারকের মতো এটাও 1 ডিগ্রি অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে জারিত করে, কিন্তু এর জারণ প্রক্রিয়া কখনো অ্যাসিড পর্যন্ত যাবে না, অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ। এছাড়া বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এই বিকারক দ্বারা প্রভাবিত হয় না। দেখো যেমন দ্বিবন্ধন ছিল সেটাও অপরিবর্তিত আছে, কিন্তু এই যে 1 ডিগ্রি অ্যালকোহলটা এটা রূপান্তরিত হয়ে গেছে অ্যালডিহাইডে। তাহলে এই বিক্রিয়কের সুবিধাটা কি হলো না, জারণ প্রক্রিয়াটা অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ থাকবে এবং বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এই বিকারক দ্বারা কোনোভাবে। পার্ট 2 শুরুতেই দেখো পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা তৈরি করা হয় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন এবং HCl 1:1:1 অনুপাতে মিশিয়ে। এই যে 1 ডিগ্রি অ্যালকোহল এটাতে পিসিসি বিক্রিয়া করে একে অ্যালডিহাইডে পরিণত করে। এই বিকারকের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই জারণটা অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ থাকবে, অ্যাসিড পর্যন্ত এগিয়ে যাবে না। আর কি হচ্ছে, যদি বিক্রিয়কে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে তাহলে এই বিকারক কোনোভাবে সেই দ্বিবন্ধনকে প্রভাবিত করবে না, কেবলমাত্র এই 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে রূপান্তরিত করবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকলে তাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। এই 4 নম্বর রিয়েজেন্টে দেখো MnO2, এটা জারক দ্রব্য রূপে কাজ করে। এটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। দেখো এই যে OH টা রয়েছে তার সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল। তাহলে দেখো CH2Cl2 দ্রাবকে MnO2 দিলে অ্যাক্রাইলডিহাইড তৈরি হচ্ছে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, বাট দি ডাবল বন্ড রিমেন্স আনচেঞ্জড, ডাবল বন্ডের কোনো পরিবর্তন হয়নি। দেখো এটা বেনজাইল অ্যালকোহল, MnO2 দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যালকোহল পার্টটা, এই 1 ডিগ্রি অ্যালকোহল পার্টটা চেঞ্জ হয়ে কি হয়েছে, অ্যালডিহাইডে রূপান্তরিত হয়েছে, বেনজালডিহাইড হয়েছে। দি ডাবল বন্ড প্রেজেন্ট ইন দি রিং রিমেন্স আনচেঞ্জড। তাহলে এর বৈশিষ্ট্যটা হচ্ছে এর জারণ প্রক্রিয়াটা অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ, অ্যাসিড পর্যন্ত যাবে না, আর বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনোভাবেই তাহলে এই বিকারক দ্বারা প্রভাবিত হবে না। নেক্সট 5 নম্বর রিয়েজেন্ট কপার। কপারও জারক দ্রব্য রূপে ব্যবহৃত হয়। 1 ডিগ্রি অ্যালকোহলে কপার সহযোগে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যালডিহাইডে পরিণত হবে। আবার দেখো যদি 2 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যালকোহল হয় তাহলে কপার সহযোগে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কিটোন উৎপন্ন হবে। যদি এটা অ্যারোমেটিক অ্যালকোহল হয় 2 ডিগ্রি তাহলে কিন্তু অ্যারোমেটিক কিটোন উৎপন্ন হবে। আবার দেখো 3 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যালকোহল, পার্টিকুলার এই যৌগটার নাম হচ্ছে টি বিউটাইল অ্যালকোহল, তাহলে এটা কিন্তু কপার সহযোগে উত্তপ্ত করলে আইসোবিউটিন তৈরি হবে। এই OH আর এখান থেকে একটা H বা এখান থেকে যেখান থেকে হোক একটা H এবং এই OH তাহলে এলিমিনেট হয়ে গিয়ে এখন জল বেরিয়ে গিয়ে আইসোবিউটিন তৈরি হলো। তার মানেটা কি হলো, কপারকেও আমরা জারক দ্রব্য রূপে ব্যবহার করতে পারি, এরপরে দেখো 6 নম্বর দেখো এই 6 নম্বর যে রিয়েজেন্টটা ম্যাঙ্গানাস অক্সাইড MnO, এটা দিয়ে কি হয়, এটা জারক দ্রব্য রূপে কাজ করে। অ্যাসিটিক অ্যাসিডে ম্যাঙ্গানাস অক্সাইড দিলে 2 অণু অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে অ্যাসিটোন তৈরি হয়। আবার ফর্মিক অ্যাসিড 2 অণু ম্যাঙ্গানাস অক্সাইডের সংস্পর্শে বিক্রিয়া করে ফর্মালডিহাইড উৎপন্ন হয়। তাহলে এর বেনিফিটটা হলো কি, যে এক ধাপে অ্যাসিড থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এক ধাপে অ্যাসিড থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে গেলে আমরা এই ম্যাঙ্গানাস অক্সাইড এই রিয়েজেন্টটা ব্যবহার করব। দেখো এরপরে 7 নম্বর রিয়েজেন্ট হচ্ছে K2Cr2O7 গাঢ় H2SO4, এটা তীব্র জারক দ্রব্য রূপে কাজ করে।
এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, এই 1 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা এই রিয়েজেন্টটা দিই অ্যালডিহাইড উৎপন্ন হবে, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিতে হবে, না হলে এটাকে পরবর্তী ধাপে এটাকে অ্যাসিডে জারিত করে দিবে। তাহলে আমাদের এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এই রিয়েজেন্ট ব্যবহার করে অ্যালডিহাইড প্রস্তুতির সময় অ্যালডিহাইড উৎপন্ন হওয়া মাত্রই বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিতে হবে এবং এই বিক্রিয়কের গাঢ়ত্বটা কম রাখতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 2 ডিগ্রি অ্যালকোহল এই বিকারকের উপস্থিতিতে কিটোনে পরিণত হবে। আর এই যে সাইক্লিক অ্যালকোহল, এটার নাম সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানল এই রিয়েজেন্টের উপস্থিতিতে সাইক্লোহেক্সানোন এই কিটোনটা উৎপন্ন করে। এরপর 8 নম্বর রিয়েজেন্ট। 8 নম্বর রিয়েজেন্টটা হলো CrO2Cl2, নামটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এটা মৃদু জারক দ্রব্য রূপে কাজ করে। যেমন ধরো টলুইন বা মিথাইল বেনজিন, এটা এখানে ক্রোমিল ক্লোরাইড CH2 দ্রাবকে দিতে হবে আর H3O+ অর্থাৎ হাইড্রোলিসিস করতে হবে লঘু HCl এই ধরনের কিছু একটা দিলে তাহলে কি হবে, CHO রূপান্তরিত হয়ে যাবে, CH3 রূপান্তরিত হয়ে যাবে CHO তে। এটা হচ্ছে বেনজালডিহাইড। ল্যাবরেটরিতে এই যৌগটার স্মেল তোমরা হয়তো নিয়েছো, এটা কিন্তু ছাড় পোকার মতো গন্ধ বিশিষ্ট যৌগ। ল্যাবরেটরিতে এই যৌগটা স্মেল নিবে বেনজালডিহাইড, এটা হচ্ছে ছাড় পোকার মতো গন্ধ বিশিষ্ট। এক প্রকার এই গন্ধটা দেখেই যৌগটাকে শনাক্ত করে নেওয়া যেতে পারে। এবার দেখো 9 নম্বর রিয়েজেন্ট। ক্রোমিক অক্সাইড CrO3, এটা নিজে জারক দ্রব্য রূপে কাজ করে। দেখো টলুইনে যদি আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড সহ ক্রোমিক ট্রাইঅক্সাইড দিই, ক্রোমিয়াম অক্সাইড বা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বলা হয়, লঘু H2SO4 দিলে CHO গ্রুপ রূপান্তরিত হয়ে CHO তে পরিণত হবে, CH3 মূলকটা রূপান্তরিত হয়ে CHO তে পরিণত হবে, এটাকে বলা হচ্ছে বেনজালডিহাইড। তাহলে CrO3 নিজে জারক দ্রব্য রূপে কাজ করে। এবার 10 নম্বর রিয়েজেন্ট। দেখো 10 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে ক্ষারীয় KMnO4, এটা তীব্র জারক দ্রব্য রূপে কাজ করে। এই যে এটার নাম বেনজাইল অ্যালকোহল, ক্ষারীয় KMnO4 সহযোগে তাপ দেওয়া হয়েছে, তারপর লঘু HCl দিলে দেখো বেনজোইক অ্যাসিডে পরিণত হয়েছে। আগে কি হয়েছিল, অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ ছিল জারণটা, কিন্তু এবারে কি হয়েছে, অ্যাসিড পর্যন্ত চলে গেছে, কারণ এটা তীব্র জারক দ্রব্য। দেখো এটা হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন, এটাতে যদি আমরা ক্ষারীয় KMnO4 দিই তাহলেও বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে ইথাইল বেনজিন, ইথাইল বেনজিনে যদি আমরা এই একই রিয়েজেন্ট দিই তাহলে কি হবে, বেনজোইক অ্যাসিড তৈরি হবে। দেখো এটা হচ্ছে কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, এটাতে যদি আমরা ক্ষারীয় KMnO4 দিই তাহলে কি হবে, বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। এটা লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে কি না টারসিয়ারি বিউটাইল বেনজিন, টারসিয়ারি বিউটাইল বেনজিন, তাহলে সেটা এই ক্ষারীয় KMnO4 এ আনচেঞ্জ থাকে, অর্থাৎ কোনো বিক্রিয়া করে না। এই যে কার্বনটা রয়েছে এটা 4 ডিগ্রি কার্বন, 3টা মিথাইল আর একটা এই যে কার্বন, তাহলে 4টা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এর সঙ্গে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নেই, যে কারণে তাহলে ক্ষারীয় KMnO4 এর সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এই পয়েন্টটা মনে রাখবে, এটা তুলেই প্রশ্ন দেয়, এই টারসিয়ারি বিউটাইল বেনজিনের সঙ্গে ক্ষারীয় KMnO4 এর বিক্রিয়া সমীকরণ সহ লিখো। তাহলে এই টারসিয়ারি বিউটাইল বেনজিনের সঙ্গে ক্ষারীয় KMnO4 কোনো বিক্রিয়াই করে না। এটা কি, ফেলিং দ্রবণ বা ফেলিং বিকারক হইল ফেলিং A এবং ফেলিং B এর সম আয়তনীয় মিশ্রণ, 1:1 অনুপাতে মিশ্রণ। ফেলিং A হইল কপার সালফেটের জলীয় দ্রবণ এবং ফেলিং B হইল রচেলি লবণের জলীয় দ্রবণ। রচেলি লবণটা হচ্ছে কি না সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, টার্টারিক অ্যাসিডের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা, আর একটা অ্যাসিড মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে পটাশিয়াম দ্বারা, এটাকেই আমরা বলছি রচেলি লবণ। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে এই ফেলিং বিকারকের বিক্রিয়ায় তাহলে কি হবে, লাল বর্ণের Q+ অক্সাইডের অধক্ষেপ পড়ে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড শনাক্ত করতে পারি। এই বিক্রিয়াটাকে সংক্ষেপে এভাবেও লেখা হয় 2CuO প্লাস অ্যাসিটালডিহাইড, তাহলে এই লাল বর্ণের Q+ অক্সাইড অধক্ষিপ্ত হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বিকারকটা অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে না। আবার
অ্যারোমেটিক কিটোন বা অ্যালিফ্যাটিক কিটোনের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে এই ফেলিন বিকারকটা শুধুমাত্র বিক্রিয়া করে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে, অ্যাসিটালডিহাইড হোক, প্রোপ্যানঅ্যালডি হোক, প্রোপানঅ্যালডিহাইড বা বিউটারঅ্যালডিহাইড, এই ধরনের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়াটা করে। অ্যালিফ্যাটিক কিটোন অ্যারোমেটিক কিটোনের সঙ্গে বিক্রিয়া করে না, আবার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো নেক্সট রিয়েজেন্ট হচ্ছে টলেন্স রিয়েজেন্ট বা টলেন্স বিকারক। এটা মৃদু জারক দ্রব্য রূপে কাজ করে। এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। কিভাবে প্রস্তুত করা হয় দেখো, প্রথমে একটা টেস্ট টিউবে কিছুটা লঘু NaOH দ্রবণ নেওয়া হলো, নিয়ে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দেওয়া হলো, দিলে কি হবে, দ্রবণটা কুচকুচে কালো হয়ে যায়। এবারে NH4OH উপর থেকে ফোঁটা ফোঁটা করে ঢালা হলো, যতক্ষণ না সলিউশনটা এই কালারটা ডিসঅ্যাপিয়ার করে ক্লিয়ার হয়। সলিউশনটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে 2 ফোঁটা এক্সেস দিয়ে দেওয়া হয় NH4OH। তাহলে দিস ইজ রেডি ফর ইউজ। টলেন্স বিকারকটা হচ্ছে কি, তাহলে একটা টেস্ট টিউবে কিছুটা লঘু NaOH দিয়ে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে দ্রবণটা কালচে হয়ে যায়। তারপরে ফোঁটা ফোঁটা করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে, কতক্ষণ, যতক্ষণ না এই কালো রংটা দূরীভূত হয়ে দ্রবণটা স্বচ্ছ হয়। তারপর 2 ফোঁটা অতিরিক্ত NH4OH যোগ করে দিলে তাহলেই সেটা রেডি হয়ে গেল টলেন্স বিকারক, মৃদু জারক দ্রব্য। এটাকেই বলা হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। বলা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত, কিন্তু দেওয়া হচ্ছে NaOH দেওয়া হচ্ছে, তার সঙ্গে NH4OH দেওয়া হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবে। এটা কি হয়, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। এই টলেন্স বিকারকটাকে এইভাবে লেখা হয়, অথবা সংক্ষেপে Ag2O লেখা হয়। এর ফলে কি হবে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি থাকে, টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে ধূসর বর্ণের ধাতব সিলভারে অধক্ষেপ ফেলবে। মনে রাখবে, অ্যালিফ্যাটিক কিটোন হোক বা অ্যারোমেটিক কিটোন হোক, কোনো প্রকার কিটোনই এই বিক্রিয়ায় সাড়া দিবে না। তাহলে অ্যালডিহাইড কেবলমাত্র অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড এই বিক্রিয়ায় সাড়া দিবে, কিন্তু অ্যালিফ্যাটিক কিটোন অ্যারোমেটিক কিটোন টলেন্স বিকারকের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো, এবারে বেনেডিক্ট দ্রবণ। তাহলে বেনেডিক্ট দ্রবণ একটা জারক দ্রব্য রূপে কাজ করে। এটা আসলে কি, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম কার্বনেট, কপার সালফেটের জলীয় দ্রবণ। দেখো সোডিয়াম সাইট্রেটের সংকেতটা কি, কিভাবে সাইট্রিক অ্যাসিডের সংকেতটা লিখছি দেখো, পরপর 3টা C লিখবে, তারপরে পরপর 3টাতে COOH লাগিয়ে দিবে, COOH লাগিয়ে দিবে। আমি এখানে COONA লাগাচ্ছি, কেন না, এটা সোডিয়াম লবণ রূপে আছে বলে। তাহলে দেখো সোডিয়াম লবণ রূপে আছে বলে, এইটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের সংকেত। সি লিখবে, বন্ড দিয়ে 3টা COOH লিখবে, মাঝেরটা OH, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করবে। আর যেহেতু সোডিয়াম লবণ, 3টা সোডিয়াম লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের সংকেত সাইট্রিক অ্যাসিডের। তাহলে সোডিয়াম লবণ, সোডিয়াম সাইট্রেট, কপার সালফেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে বলা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বেনেডিক্ট দ্রবণের বিক্রিয়ায় লাল বর্ণের কপার অক্সাইড অধক্ষিপ্ত হয়। তাহলে এই বেনেডিক্ট দ্রবণের সঙ্গে কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে, অ্যালিফ্যাটিক কিটোন বিক্রিয়া করে না, অ্যারোমেটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে না, অ্যারোমেটিক কিটোনও বিক্রিয়া করে না। তাহলে মনে রাখবে কিন্তু কোনটা কোন ক্ষেত্রে বিক্রিয়াটা করছে সেটা কিন্তু খেয়াল রাখবে। বেনেডিক্ট দ্রবণের সঙ্গে, আবার বলছি, বেনেডিক্ট দ্রবণের সঙ্গে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে, অ্যালিফ্যাটিক কিটোন বিক্রিয়া করে না, অ্যারোমেটিক কিটোনও বিক্রিয়া করে না, বা অ্যারোমেটিক অ্যালডিহাইডও বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো 14। তাহলে 14 নম্বরে বেদির বিকারক। বেদির রিয়েজেন্ট কাকে বলা হয় দেখো, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন মিথাইল অ্যালকোহল গাঢ় স্টোচকের মিশ্রণকে বলা হয় বেদির বিকারক। কোন অ্যালডিহাইড বা কিটোন যদি গ্রুপ থাকে কোনো জৈব যৌগে, তাহলে সেটা বেদির বিকারকের সঙ্গে বিক্রিয়া করে। দেখো এটা অ্যাসিটালডিহাইড দেখিয়েছি, যদি এটা অ্যাসিটোন হয় বা কোনো অ্যারোমেটিক কিটোন হয়, তাহলে এই বিক্রিয়ায় সাড়া দিবে। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে দেখো এটা হলো শুধু হাইড্রোজেন, এই গ্রুপটা জুড়লে ফিনাইল হাইড্রোজেন, আর 2,4-ডাইনাইট্রো আছে, 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এর সঙ্গে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায় এক অণু জল অপসারিত হয়ে এই হাইড্রোজেন যৌগটা তৈরি হয়েছে। আবারও বলছি, যদি এখানে কিটোন থাকে তাহলেও এই বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে বেদির বিকারকের সঙ্গে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড,
অ্যালিফ্যাটিক কিটোন, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন সবগুলো যৌগই ছাড়া যায়। নেক্সট 15, তাহলে দেখো 15 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে SiO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড। এটা একটা জারক দ্রব্য রূপে কাজ করে। এর কাজটা হচ্ছে সক্রিয় মিথিলিন গ্রুপকে তাহলে কি হবে CO তে কিটোতে পরিণত করবে। দেখো কার্বনিল যৌগে রূপান্তরিত করবে। এটা ছিল অ্যাসিটালডিহাইড, সেলেনিয়াম ডাইঅক্সাইড দেওয়ার ফলে এই CH2 গ্রুপটা পরিবর্তিত হয়ে CO তে পরিণত হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। আগের অ্যালডিহাইড মূলত ছিল। এবারে দেখো এটা হচ্ছে অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোনে যদি সেলেনিয়াম ডাইঅক্সাইড দিই যে কোনো একটা দিকে, হয় এদিকে না হয় এদিকে, যে CH2 গ্রুপটা আছে সেইটা রূপান্তরিত হবে CO তে, আর একটা গ্রুপ অপরিবর্তিত থাকবে। এটার নাম হচ্ছে মিথাইল গ্লাইঅক্সাল। এবারে দেখো সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোনে যদি আমরা SiO2 দিই তাহলে হয় এই CH2 টা না হয় এই CH2 টা রূপান্তরিত হবে কিটোতে। আর এই যে কিটোনটা এখানে কি হয়েছে, একটাই CH2 মূলক আছে, সক্রিয় মিথিলিন গ্রুপ একটা আছে, এগুলো বেনজিন বলে, ফলে CH2 নেই কিন্তু। আর সেখানে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে সেই CH2 টা রূপান্তরিত হয়ে CO তে পরিণত হবে। পার্টিকুলার এই যৌগটার নাম হচ্ছে কি বেনজিল। এই যৌগটার নাম হচ্ছে বেনজিল। আলোচনা করেছি আজকে 16 নম্বর মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড অথবা পারবেনজোইক অ্যাসিড অথবা টাইফ্লোরোপারঅ্যাসিটিক অ্যাসিড, এগুলো জারক দ্রব্য রূপে কাজ করে। দেখো মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড এর স্ট্রাকচারটা হচ্ছে কি রকম, এই যে মেটায় ক্লোরো দিলাম, পারবেনজোইক অ্যাসিড, তাহলে বেনজোইক অ্যাসিডে দুটো অক্সিজেন থাকে, এক্ষেত্রে তিনটা অক্সিজেন থাকবে। এইটা হচ্ছে মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার। টাইফ্লোরোপারঅ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে পারবেনজোইক অ্যাসিড। এগুলো সবই কাজ হচ্ছে জারক দ্রব্য রূপে কাজ করা। এই যে কিটো যদি থাকে তাকে এস্টারে পরিণত করবে। এখানে এই যৌগটা হচ্ছে অ্যাসিটোফেনন, তাহলে এখানে যদি এই পার অ্যাসিড গুলো যে কোনো একটা দিই তাহলে কি হবে, ফিনাইল অ্যাসিটেট তৈরি হবে। বিপরীতে কিন্তু মিথাইল বেনজোয়েট তৈরি হবে না। কারণটা কি, এই যে ফিনাইল গ্রুপের মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি, সেই জন্য ফিনাইল অ্যাসিটেট তৈরি হবে, কখনোই কিন্তু মিথাইল বেনজোয়েটটা তৈরি হবে না। এবারে দেখো এই অ্যাসিটোনে যদি আমরা এই পার অ্যাসিড দিই তাহলে কি হবে, মিথাইল অ্যাসিটেট তৈরি হবে। তাহলে দেখো এরপরে 17 নম্বর রিয়েজেন্ট। দেখো এই 17 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে নিকেল হাইড্রোজেন অথবা প্যালাডিয়াম হাইড্রোজেন অথবা প্যালাডিয়াম হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন অথবা প্যালাডিয়াম হাইড্রোজেন। এটা তীব্র বিজারক দ্রব্য রূপে কাজ করে। তাহলে নিকেল ধাতুর উপস্থিতিতে হাইড্রোজেনের যে কাজ করবে, প্ল্যাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন সেই কাজই করবে, বা প্যালাডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে সেই একই কাজ করবে। এরা তীব্র বিজারক দ্রব্য রূপে কাজ করে। দেখো এই যে উদাহরণটাকে দেখতে পাচ্ছ, এটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, এখানে আনস্যাচুরেশনও রয়েছে, অ্যালডিহাইড রয়েছে। নিকেল হাইড্রোজেন বা প্যালাডিয়াম যে কোনো একটা রিয়েজেন্ট দিলেই তাহলে কি হবে, এই অ্যালডিহাইড গ্রুপটা রূপান্তরিত হবে অ্যালকোহলে, আর দ্বিবন্ধনটা এক বন্ধনে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এটা বিজারণ প্রক্রিয়া ঘটাচ্ছে, অ্যালডিহাইডকে বিজারিত করছে, আবার এই দ্বিবন্ধনটাকে খুলে দিয়ে এক বন্ধন করে দিচ্ছে। সেম কেস অ্যালডিহাইড না থেকে যদি কিটোন না থাকে তাহলে আমরা কি দেখতে পাবো, কিটোনটা বিজারিত হবে, সঙ্গে এই দ্বিবন্ধনটা এক বন্ধনে পরিণত হবে। তাহলে এইটা হচ্ছে এই রিয়েজেন্টের ব্যবহার। এটা তীব্র বিজারক দ্রব্য রূপে কাজ করে। এই যে আনস্যাচুরেশন আছে একে কিন্তু স্যাচুরেটেড কার্বনে কনভার্ট করে দিবে। নেক্সট দেখো 18 নম্বর রিয়েজেন্ট। নেক্সট রিয়েজেন্টটা লক্ষ্য করো, জিঙ্ক অ্যামালগাম গাগর HCl, জিঙ্ক পারদ সংকর এবং গাগর HCl, এটা বিজারক দ্রব্য রূপে কাজ করে। এটার কাজটা হচ্ছে কি, অ্যালডিহাইড বা কিটোনকে অ্যালকেনে রূপান্তরিত করবে। তাহলে দেখো এই যে CO মূলকটা আছে এটা রূপান্তরিত হয়ে CH2 হয়ে গেছে। তাহলে নেওয়া হয়েছিল অ্যাসিটালডিহাইড, দেওয়া হয়েছে জিঙ্ক অ্যামালগাম গাগর HCl, দ্বিতীয় ইথেনটা তৈরি হয়েছে। অ্যাসিটোন যদি থাকে তাহলে N প্রোপেন তৈরি হবে। জিনিসটা লক্ষ্য করো, চেঞ্জটা মূল কি হচ্ছে, COটা রূপান্তরিত হয়ে CH2 তে পরিণত হচ্ছে। এবারে দেখো এটা যদি বেনজালডিহাইড থাকে তাহলেও এই CO গ্রুপটা রূপান্তরিত হয়ে CH2 তে পরিণত হবে। আর যদি অ্যাসিটোফেনন থাকে অর্থাৎ অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোন থাকলে সেটাও কি হবে, অ্যালকেনে রূপান্তরিত হবে। নেক্সট চেঞ্জটা হচ্ছে কি, এই COটা চেঞ্জ হয়ে CH2 তে পরিণত হচ্ছে। জিঙ্ক অ্যামালগাম গাগর HCl এর কাজটাই হচ্ছে এইটা।
নেক্সট এই 19 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে H2PdBaSO4, এটা বিজারক দ্রব্য রূপে কাজ করে। তাহলে এই অ্যাসিড ক্লোরাইডে এই রিয়েজেন্টটা দিলে অ্যালডিহাইড তৈরি হবে, সেটা অ্যালিফ্যাটিক হতে পারে বা অ্যারোমেটিক হতে পারে। এটা হচ্ছে কি না, এই বিক্রিয়ায় প্যালাডিয়ামের যে বিক্রিয়া হারটাকে কমানোর জন্য তাহলে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, তাও বিক্রিয়ার হার কমতে চায় না, অতিরিক্ত সাবধানতার জন্য তাহলে এটাকে কি করা হয় না, কুইনোলিন বা সালফার কিছুটা যোগ করে এই বিক্রিয়ার বেগটাকে মন্দীভূত করা হয়। অন্যথায় তাহলে কি হবে, এইটা পরের ধাপে চলে যাবে। মনে রাখতে হবে যে এই বিক্রিয়ার সাহায্যে ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না। কারণটা কি, ফর্মালডিহাইড তৈরি করতে গেলে এখানে ফরমাইল ক্লোরাইড দিতে হবে। এই যে ফরমাইল ক্লোরাইড, সেটার সংকেতটা কি, HCOCl। এইটা হচ্ছে কি খুবই দুঃস্থিত যৌগ, অস্থায়ী যৌগ। সেই জন্য এই প্রক্রিয়ায় ফর্মালডিহাইড ছাড়া বাকি সব অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক হোক, সবগুলোই তৈরি করা যাবে। তাহলে থাকবে অ্যাসিড ক্লোরাইড, তৈরি হবে অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিকও হবে আবার অ্যারোমেটিকও হবে। রিয়েজেন্টটা H2PdBaSO4, আর অতিরিক্ত সাবধানতার জন্য কিছুটা সালফার বা কুইনোলিন অনুঘটক বীজ হিসাবে যোগ করা হয়। তাহলে এই রিয়েজেন্টের কাজটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডকে কনভার্ট করা অ্যালডিহাইডে। ঠিক আছে, দেখো এই 20 নম্বর রিয়েজেন্টটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ভার্সাস সোডিয়াম বোরোহাইড্রাইড। একসঙ্গে লিখেছি কেন, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক দ্রব্য, আবার সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় একটু মৃদু, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তুলনায় মৃদু বিজারক দ্রব্য। অ্যাসিটালডিহাইডে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, এটা বিজারিত হয়ে। আবার যদি এটা কিটোন দিই তাহলে কি তৈরি হয়, তাহলে তৈরি হয় প্রোপিওল। আবার দেখো যদি এটা অ্যারোমেটিক কিটোন থাকে তাকেও বিজারিত করে, আবার যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড থাকে তাকেও বিজারিত করে অ্যালকোহলে পরিণত করে। এবারে দেখো এই গামা কিটো এস্টারটাকে লক্ষ্য করো, আলফা বিটা গামা, গামা কিটো এস্টার। এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে এই কিটো বিজারিত হবে, আর এই এস্টার পার্টের একটা পার্ট বিজারিত হয়ে অ্যালকোহল, আর এই পার্টটাও বিজারিত হয়ে অ্যালকোহল হচ্ছে। অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক দ্রব্য হয়, এস্টার এবং কিটো উভয়কে বিজারিত করে দিচ্ছে। অপরদিকে সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় মৃদু হয়, সে কি করছে, কিটোটাকে অ্যালকোহল করছে, এস্টারটা অপরিবর্তিত থেকে যাচ্ছে। সুতরাং কোন জায়গায় যদি শুধু কিটোকে বিজারিত করার প্রয়োজন হয় এস্টার অবিকৃত রেখে, তাহলে সেখানে আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করতে পারি। সোডিয়াম বোরোহাইড্রাইড মাইল্ড রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তুলনায় এটা মাইল্ড মানে মৃদু বিজারক দ্রব্য। আবার দেখো এটা হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, এটাকে যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিজারণ ঘটাই তাহলে কি হবে, অ্যালডিহাইডটা বিজারিত হয়ে অ্যালকোহল হবে কিন্তু দ্বিবন্ধনটা অপরিবর্তিত থাকবে। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে অ্যালডিহাইডও বিজারিত হবে, তো এই দ্বিবন্ধনটাও বিজারিত হয়ে যাবে। অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট হোয়াইল সোডিয়াম বোরোহাইড্রাইড is mild reducing agent। তাহলে বুঝতে পারছো। নেক্সট 21 দেখো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 21 নম্বরে ডাইসিয়ামাইল বোরেন, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, তাহলে এর কাজটা হচ্ছে কি না বোরেশন ঘটানো, অর্থাৎ এই হাইড্রোজেনটা সরবরাহ করে এই বিজারণটা ঘটাবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রোপাইন, এই প্রোপাইনে যদি ডাইসিয়ামাইল বোরেন এবং তার পরবর্তী ধাপে হাইড্রোজেন পারঅক্সাইড ও ক্ষার ব্যবহার করি, জলীয় ক্ষার, তাহলে কি হবে, এই প্রোপাইনটা কনভার্ট হয়ে যাবে এন প্রোপাইল অ্যালকোহল। তাহলে এটাও একটা বিজারক দ্রব্য, এটাও বিজারক দ্রব্য, এটা কনভার্ট করছে অ্যালকাইন থেকে অ্যালকোহলে কনভার্ট করে দিচ্ছে। নেক্সট দেখো 22 হচ্ছে কি ডাইবাল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। এই 22 নম্বর এজেন্টটা হচ্ছে ডাইবাল, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা একটা বিজারক দ্রব্য, এর স্ট্রাকচারটা দেওয়া আছে, এটাকে এই রূপে লেখা হয় অথবা এইভাবে বা এইভাবে লেখা হয়। দেখো ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে ব্যবহার করা হচ্ছে এই সায়ানাইড গ্রুপটাকে অ্যালডিহাইডে পরিণত করার জন্য। এখানে লক্ষ্য করো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি বিক্রিয়কে উপস্থিত থাকে সেটা কিন্তু রিমেন্স ইনট্যাক্ট, অর্থাৎ প্রভাবিত হয় না। এবারে দেখো এই কিটোনে যদি আমরা ডাইভাল দিই তাহলে কি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে, 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইডে এটা দিলে
1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। সায়ানাইডে এটা দিলে কি হবে, অ্যালডিহাইড স্তরে যদি বিক্রিয়াটাকে রেখে দিতে চাই তাহলে কি হবে, লো টেম্পারেচার -70 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করা হয়। অন্যথায় এটা স্বাভাবিক তাপমাত্রা রাখলে বা তাপমাত্রা বেশি থাকলে এই অ্যালডিহাইডটা বিজারিত হয়ে অ্যালকোহল স্টেটে চলে যাবে। আবার দেখো এই এস্টারটাকে আমরা অ্যালডিহাইড স্তরে বিজারিত করতে চেয়েছি, তাই -70 ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করেছি। যদি উষ্ণতা বেশি রাখা হয় তাহলে কি হবে, এটা কিন্তু অ্যালকোহল পর্যন্ত বিজারিত হয়ে চলে যেতে পারে, তাই লো টেম্পারেচার ইজ ইউজড। তাহলে এইটা হচ্ছে ডাইবালের প্রধান যে কাজটা, সেটা হচ্ছে কি এই বিজারণ ঘটানো, সায়ানাইডকে সিএইচও তে রূপান্তরিত করা, কিটোকে অ্যালকোহলে পরিণত করা, অ্যালডিহাইডকে অ্যালকোহলে পরিণত করা, সায়ানাইডকেও অ্যালডিহাইডে পরিণত করা, কিন্তু লো টেম্পারেচার ব্যবহার করতে হবে যাতে এই অ্যালডিহাইডটা পরবর্তী ধাপে বিজারিত হয়ে অ্যালকোহল পর্যন্ত না যেতে পারে, সেই জন্যই লো টেম্পারেচারে ব্যবহার করা হচ্ছে। এইটা হচ্ছে ডাইবালের কাজ। এরপরে দেখো 23 নম্বর রিয়েজেন্ট। 23 নম্বর, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। দেখো এটা হচ্ছে কি 23 নম্বরটা 9BBN, 9 বোরা বাইসাইক্লো 331 নন-এন। তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে দেখো এইরকম বা এইভাবে লেখা হয়। এটা কি হচ্ছে অনেকটা সাইজে বড়, ফলে এটা স্টেরিক্যালি লেস ইন্ডার পজিশনে অ্যাটাক করে। আয়তনজনিত বাধাটা যেখানে কম সেইখানে অ্যাটাক করে। দেখো এই দ্বিবন্ধনের দুটি কার্বনের মধ্যে, তাহলে এখানেও OH সৃষ্টি হতে পারে, এখানেও OH সৃষ্টি হতে পারে, কিন্তু যেহেতু রিয়েজেন্টের আকৃতি বড় সেই জন্য এই পজিশনে OH-টা সৃষ্টি হয়েছে, এটাতে হয়নি। কিন্তু এই জন্য এটা সবসময় লেস ইন্ডার পজিশন, মানে আয়তনজনিত বাধাটা যেখানে কম সেইখানেই বিক্রিয়াটা করবে। এটা স্পেসিফিক রিয়েজেন্ট 9 বোরা বাইসাইক্লো নন-এন। এটা তাহলে কি করে, অ্যালডিহাইড বা কিটোনকে অ্যালকোহলে পরিণত করে, আর অ্যামাইড যদি থাকে তাকে অ্যামিনে রূপান্তর করাটা হচ্ছে এটার কাজ। এবং এটা সবসময় সিলেক্টিভ রিয়েজেন্ট, স্পেসিফিক রিয়েজেন্ট, সবসময় লেস ইন্ডার সাইট, যেখানে আয়তনজনিত বাধাটা কম, লেস ইন্ডার সাইট SIT, সেখানেই কি হবে বিক্রিয়াটা করবে, এইটা বৈশিষ্ট্য। তাহলে আজকে প্রথমে শুরু করছি 24 নম্বর রিয়েজেন্টটা। এটা নাম হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড। দেখো এই অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড এর কাজটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে রূপান্তরিত করে এবং 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে রূপান্তরিত করে। এই বিকারকের বৈশিষ্ট্যটা হচ্ছে বিক্রিয়কের উপস্থিত দ্বিবন্ধন এর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না। তাহলে দেখো এটা একটা 2 ডিগ্রি অ্যালডিহাইড, এখানে অসম্পৃক্ততা রয়েছে, দ্বিবন্ধনটা রয়েছে, তাহলে এই বিকারক দেওয়া হচ্ছে অ্যাসিটন দ্রাবকে, সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে গেল কিটোনের। তাই মূল চেঞ্জটা কি হলো, অ্যালকোহলটা রূপান্তরিত হলো কিটোনে আর দ্বিবন্ধনটা কি হলো, অপরিবর্তিত থাকলো। বিকারকটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড অ্যাসিটন দ্রাবকে। এর পরবর্তীতে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড করা হয়েছে, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট হয়েছে অ্যালডিহাইডে। রিয়েজেন্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, দ্রাবকটা হচ্ছে প্যারাবেনজোকুইনোন। তাহলে আমরা এই বিক্রিয়ার যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করলাম, এটা তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে জারিত করবে, 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে জারিত করবে, কিন্তু দ্বিবন্ধনকে কোনোভাবে প্রভাবিত করবে না। নেক্সট রিয়েজেন্ট দেখো 25 নম্বর। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 25 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl। এটা জারক দ্রব্য রূপে কাজ করে। দেখো এর কাজটা কি, মিথাইল সায়ানাইড, এখানে যদি আমরা স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl দিই, পরবর্তী ধাপে যদি জল সহযোগে উত্তপ্ত করি তাহলে ইথানল পাবো। তাহলে মূল চেঞ্জটা কি হলো, সায়ানাইডটা রূপান্তরিত হচ্ছে অ্যালডিহাইডে। এবারে দেখো যদি সেটা অ্যারোমেটিক সায়ানাইড হয়, এটার নাম সায়ানোবেনজিন, তাহলে সায়ানোবেনজিনে এই স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl দিলে বেনজালডিহাইড তৈরি হচ্ছে, এটার নাম বেনজালডিহাইড। ল্যাবরেটরিতে একটাই যৌগ আছে বেনজালডিহাইড, যেটা ছার পোকার মতো গন্ধ, বেনজালডিহাইড। তাহলে এই রিয়েজেন্টটার কাজ হচ্ছে কি CN কে রূপান্তরিত করে দিবে CHO তে। এবারে দেখো 26 নম্বর রিয়েজেন্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। দেখো শিব বিকারক রোজানিলিন হাইড্রোক্লোরাইডের জলীয় দ্রবণের বর্ণ হচ্ছে গোলাপি। এর মধ্যে SO2 গ্যাস চালনা করলে যে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয় তাকে শিব বিকারক বলে। এবারে এর মধ্যে অ্যালডিহাইড চালনা করলে
বা অ্যালডিহাইডের সঙ্গে শিব বিকারকে বিক্রিয়া ঘটালে তাহলে এই শিব বিকারকের বর্ণহীন দ্রবণটা তার ম্যাজেন্টা রং আগের থেকে ফিরে আসবে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড শনাক্ত করতে পারি। কিন্তু এই বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হলো কি, এই বিকারকটাকে ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে, কারণ গরম অবস্থায় ব্যবহার করলে এই শিব বিকারক নিজে নিজেই ম্যাজেন্টা বর্ণ ফিরিয়ে আনতে পারে, অ্যালডিহাইডের প্রয়োজন হয় না। তাহলে শিব বিকারকটা কি হলো, রোজানিলিন হাইড্রোক্লোরাইডের জলীয় দ্রবণের বর্ণ গোলাপি, এর মধ্যে SO2 গ্যাস চালনা করলে যে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয় তাকে শিব বিকারক বলি আমরা। এবারে শিব বিকারক অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়, অ্যালডিহাইডের সঙ্গে শিব বিকারক বিক্রিয়া করে তার ম্যাজেন্টা বর্ণ ফিরিয়ে আনে। কিন্তু লক্ষ্য রাখতে হবে বিক্রিয়াটা শীতল অবস্থায় করতে হবে, সাধারণ তাপমাত্রায় করতে হবে, কোনোভাবেই তাপ দেওয়া যাবে না, কারণ তাপ দিলে বর্ণহীন শিব বিকারক নিজের বর্ণটা এমনি এমনি ফিরিয়ে আনে, তাতে অ্যালডিহাইড যোগ করার দরকার হয় না। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই শিব বিকারক এর সঙ্গে বেশ কিছু অ্যালডিহাইড আছে বিক্রিয়া করতে পারে না, সেটা হচ্ছে এই রিয়েজেন্টের সীমাবদ্ধতা বা ড্রব্যাক বা লিমিটেশনস। অনেকগুলো অ্যালডিহাইড আছে শিব বিকারকে বর্ণ পরিবর্তন করতে পারে না। নেক্সট দেখো 27 নম্বর রিয়েজেন্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 27 নম্বর রিয়েজেন্টটা হলো লেড টেট্রাঅ্যাসিটেট। দেখো পিবির সঙ্গে এই অ্যাসিটেট গ্রুপ 4টা যুক্ত আছে। এখানে এই লেড টেট্রাঅ্যাসিডের কাজটা হচ্ছে কি, পাশাপাশি অবস্থিত দুটি OH যুক্ত যৌগকে তাহলে ভেঙে কি হবে, অ্যালডিহাইডে পরিণত করবে। এই পাশাপাশি কার্বনে যদি OH থাকে তাকে আমরা বলি ভিসিনাল ডাইঅল বা ভিস ডাইঅল। এবারে এখানে দেওয়া হচ্ছে কি, লেড টেট্রাঅ্যাসিটেট। লেড টেট্রাঅ্যাসিটেট দিলে এই বরাবর ভেঙে যাবে, গিয়ে কি হবে, অ্যালডিহাইডটা তৈরি হবে। দেখো CH3 CHO, এদিকটাও CH3 CHO, তাহলে অ্যাসিটালডিহাইড 2 অণু পাবো আমরা। লেড টেট্রাঅ্যাসিটেট এটা জারক দ্রব্য রূপে কাজ করে। এটার কাজটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি OH যুক্ত যৌগকে ভেঙে অ্যালডিহাইডে পরিণত করা বা ভিস ডাইঅলকে ভেঙে অ্যালডিহাইডে পরিণত করা। রিয়েজেন্টে দেওয়া হচ্ছে লেড টেট্রাঅ্যাসিটেট। নেক্সট দেখো 28 নম্বর রিয়েজেন্ট। আঠাশ নম্বর রিয়েজেন্টটা হচ্ছে HiO4। এটাকে বলা হয় কি, পার আয়োডিক অ্যাসিড। পার আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিডের কাজটা হচ্ছে ভিসিনাল ডাইঅলকে অ্যালডিহাইডে রূপান্তরিত করা। 1,2 ডাইঅল মানে পাশাপাশি অবস্থিত দুটো OH আছে, তাদেরকে বলা হচ্ছে ভিসিনাল ডাইঅল বা 1,2 ডাইঅল। তাহলে একে ভেঙে কি করবে, অ্যালডিহাইডে পরিণত করবে। এটা পার আয়োডিক অ্যাসিড জারক দ্রব্য রূপে কাজ করে, ভিসিনাল ডাইঅল থেকে অ্যালডিহাইড উৎপাদনে ব্যবহার করা হয়। তাহলে আমি এই 6টা পার্টে ভাগ করে এই অধ্যায়ের সমস্ত বিকারক সম্বন্ধে, তাদের খুঁটিনাটি, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, বা কোন রিয়েজেন্টের কাজটা কি, সব ডিটেলসে আলোচনা করলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। নিশ্চিতভাবে এই ভিডিওগুলি HS কেন, নিট কেন, WBJEE বা JEE মেন সব পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।